হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কে ইউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের ইংরেজির দ্বিতীয় পরীক্ষার যে 4 নম্বর স্কুলটা রয়েছে, জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যদি এই পরীক্ষার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রত্যেকটা স্কুলের অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, প্রথমে রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অনুচ্ছেদটি পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং, একদা এক সময় এক রাজা ছিল, অ্যান্ড হি হ্যাড এ কুইন, এবং তার একটি রানী ছিল। দে হ্যাড সেভারাল চিলড্রেন, তাদের অনেকগুলি সন্তান ছিল। অ্যালিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট, অ্যালিসিয়া ছিল সবথেকে বড়। হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন, যে অন্যান্য যে শিশুরা ছিল তাদেরকে দেখাশোনা করত। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন, রাজা একটি ব্যক্তিগত পেশায় কাজ করতেন। আন্ডার দ্য গভর্নমেন্ট, সরকারের অধীনে। দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান আউট অফ টাউন, রানীর বাবা ছিলেন একজন চিকিৎসক শহরের বাইরের। ওয়ান ডে, একদিন, দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস, রাজা তার অফিসে যাচ্ছিলেন। হোয়েন হি স্টপড, তখন তিনি থামলেন। অ্যাট দ্য ফিশমঙ্গার্স শপ, মাছের দোকানের সামনে। হি নিডেড, তার প্রয়োজন ছিল, টু বাই, কিনতে, এ পাউন্ড অ্যান্ড এ হাফ, মানে হচ্ছে 1.5 পাউন্ড অফ সালমান। সালমান এখানে সালমান মানে হচ্ছে মাছ, তাহলে 1.5 পাউন্ড সালমান মাছ কেনার প্রয়োজন ছিল। হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম, যা রানী তাকে অনুরোধ করেছিল বাড়িতে আনার জন্য। হি হ্যাড নট প্রসিডেড ফর আফটার ফিনিশিং হিজ শপিং, তিনি তার কেনাকাটা শেষ করে বেশি দূর যাননি। হোয়েন, তখন, দ্য ফিশমঙ্গার্স অ্যারেন্ড বয়, মাছের দোকানের ছেলেটি, কেম রানিং আফটার হিম, তার পিছু পিছু ছুটে এলো। হি সেড, এবং তারপর বলল, সে বলল, স্যার, মহাশয়, ইউ ডিডন্ট নোটিস দ্য ওল্ড লেডি, আপনি কি বৃদ্ধ মহিলাটিকে দেখতে পাননি বা লক্ষ্য করেছেন? ইন আওয়ার শপ, আমাদের দোকানের মধ্যে। হোয়াট ওল্ড লেডি, কোন বৃদ্ধ মহিলা? ইনকোয়ার্ড দ্য কিং, রাজা উত্তর দিলেন। আই স নান, আমি কিছু দেখিনি। নাও, এখন, দ্য কিং হ্যাড নট সিন, রাজা দেখতে পাননি, এনি ওল্ড লেডি, কোনো বৃদ্ধ মহিলাকে, বিকজ, কারণ, সি হ্যাড বিন ইনভিজিবল টু হিম, বৃদ্ধ মহিলাটি তার কাছে অদৃশ্য হয়েছিল। দো, যদিও, ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়, মাছের দোকানের ছেলেটির কাছে যদিও ভিজিবল অর্থাৎ দৃশ্যমান ছিল। মানে ওই বৃদ্ধ মহিলাটিকে রাজা দেখতে পাননি, কিন্তু মাছের দোকানে যে ছেলেটি ছিল সে দেখতে পাচ্ছিল। তাহলে এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে এট দেখো, এলিসিয়া ওয়াজ দ্য, এলিসিয়া ছিল এল্ডেস্ট বড়, ইয়ংগেস্ট ছোট, মিডল নাকি মধ্যের, চিলড্রেন চাইল্ড মধ্যের শিশু। তাহলে এলিসিয়া ছিল এল্ডেস্ট চাইল্ড, মানে সব থেকে বড়, তাই না? দুইটা দেখো, দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ, রানীর বাবা ছিলেন একজন মেডিকেল ম্যান, আমরা পড়ার সময় দেখলাম, তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। এরপর বিয়েটা দেখো, অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একাধারের প্রশ্নটা দেখো, হু লুকড আফটার দ্য সেভারাল চিলড্রেন অফ দ্য কিং, কে রাজার অন্যান্য সকল শিশুদেরকে দেখাশোনা করত। তাহলে উত্তরটা দেখো, এলিসিয়া লুকড আফটার দ্য সেভারাল চিলড্রেন অফ দ্য কিং, এলিসিয়া রাজার অন্যান্য শিশুদেরকে দেখাশোনা করত। এরপর দুয়েটা দেখো, হাউ মাচ সালমান ডিড দ্য কিং ওয়ান্ট টু বাই, কত পরিমাণ সালমান রাজা কিনতে চেয়েছিলেন। তাহলে উত্তরটা হবে, দ্য কিং ওয়ান্টেড টু বাই, রাজা কিনতে চেয়েছিলেন, এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ সালমান, মানে 1.5 পাউন্ড সালমান কিনতে চেয়েছিলেন।
এরপর তিনটা দেখো, হু কেম রানিং আফটার দ্য কিং, রাজার পিছু পিছু কে ছুটে এসেছিল? তাহলে উত্তর দেখো, দ্য ফিশমঙ্গার্স অ্যারেন্ট বয় কেম রানিং আফটার দ্য কিং, মাছের দোকানে যে ছেলেটি, সেই ছেলেটি রাজার পিছু পিছু ছুটে এসেছিল। ওকে, এরপর চারটা দেখো, হোয়াই ডিড দ্য কিং স্টপ অ্যাট দ্য ফিশমঙ্গার্স শপ, কেন রাজা মাছের দোকানে থেমেছিলেন? তাহলে উত্তরটা দেখো, দ্য কিং স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার্স শপ, রাজা মাছের দোকানের সামনে থেমেছিলেন বিকজ, কারণ হি নিডেড টু বাই, তার কেনার প্রয়োজন ছিল, এ পাউন্ড অ্যান্ড এ হাফ, মানে 1.5 পাউন্ড অফ সালমান, মানে 1.5 পাউন্ড সালমন মাছ কেনার প্রয়োজন ছিল, হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম, যা রানী তাকে বাড়িতে আনার জন্য অনুরোধ করেছিল। ওকে, এরপর সি এর দাগেটা দেখো, রাইট টি ফর ট্রু অর এ ফর ফলস এগেনস্ট ইচ স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, নিচের স্টেটমেন্টগুলি যেটি ঠিক হবে তার পাশে টি লিখবে, আর যেটি ভুল হবে তার পাশে এফ লিখবে। তাহলে একটা দেখো, বিফোর বাইং ফিশ দ্য কিং নোটিসড অ্যান ওল্ড ওমেন, রাজা মাছ কেনার আগে বৃদ্ধ মহিলাটিকে লক্ষ্য করেছিলেন। এটা কি ঠিক? না, এটা ঠিক নয়, কারণ তিনি বৃদ্ধ মহিলাটিকে দেখতেই পাননি, তাই না? তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। দুয়েটা দেখো, দ্য কিং হ্যাড সেভারাল চিলড্রেন, রাজার অনেক সন্তান ছিল। এই স্টেটমেন্টটা সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশে হবে টি। এরপর দেখো দুয়ে কি বলেছে, রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, কবিতাটি পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, আই নেভার ক্যান ডু ইট, আমি এটা কখনোই পারবো না। দ্য লিটল গাইড সেড, ছোট্ট হরিটা বলল। অ্যাজ হি লুকড অ্যাট দ্য আদার থিংস হাই ওভার হিজ হেড, যখনই সে মাথার উপরে অন্যান্য জিনিসগুলোকে দেখলো। আই নো আই শুড ফল ইফ আই ট্রাইড টু ফ্লাই, আমি জানি আমি যদি ওড়ার চেষ্টা করি তাহলে আমি পড়ে যাব। ট্রাই সেড দ্য বিগ গাইড, অনলি ট্রাই, চেষ্টা করো, বড় বুড়িটা বলল, শুধু চেষ্টা করো। অর আই ফিয়ার ইউ নেভার উইল লার্ন অ্যাট অল, এবং আমি ভয় করছি যে তুমি এটা কখনোই শিখতে পারবে না। বাট দ্য লিটল গাইড সেড, কিন্তু ছোট্ট বুড়িটা বলল, আই এম অ্যাফ্রেড আই এম ফল, আমি ভয় পাচ্ছি যে আমি পড়ে যাব। দ্য বিগ গাইড নোডেড, বড় বুড়িটা মাথা নাড়ল। ওয়েল গুড বাই, ঠিক আছে চললাম। আই এম অফ, আমি যাই। অ্যান্ড হি রোজ টুয়ার্ড দেয়ার টিঙ্কল স্কাই, এবং সে উঁচুতে শান্ত আকাশের দিকে উড়ে গেল। দেন দ্য লিটল গাইডস পেপার স্টার্ট অ্যাট দ্য সাইড, সেই দৃশ্য দেখে ছোট্ট ঘুড়িটার কাগজটা শিহরিত হলো। তাহলে এটা ছিল কবিতা। এরপর দেখো প্রশ্নগুলো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে দেখো, দ্য লিটল কাইট থট ইট কুড নট, ছোট্ট ঘুড়িটা ভাবছিল যে সে পারবে না। কি পারবে না? রান, দৌড়তে পারবে না, ফ্লাই, উড়তে পারবে না, নাকি সুইম মানে সাঁতার কাটতে পারবে না। তাহলে আমরা কবিতাটা পড়ার সময় দেখলাম যে সে উড়তে ভয় পাচ্ছিল, তাই না? তাহলে এটা সে উড়তে পারবে না, তাহলে বি হবে সঠিক উত্তর। দুইটা দেখো, দ্য বিগ গাইড টোল্ড দ্য লিটল গাইড টু, বড় ঘুড়িটা ছোট্ট ঘুড়িটাকে বলেছিল, কি বলেছিল? যে ট্রাই, চেষ্টা করো, তাহলে এই হবে সঠিক উত্তর। বিয়েটা দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ পোয়েম, কবিতা থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। একটা দেখো, দ্য বিগ গাইড রোজ টুয়ার্ডস দ্য, বড় ঘুড়িটা উড়ে গেল। কোথায় উড়ে গেল? এটা হবে ট্রাঙ্কুইল স্কাই, শান্ত আকাশের দিকে। দুয়েটা দেখো, দ্য লিটল গাইডস পেপার, ছোট্ট ঘুড়িটার কাগজটা কি হয়েছিল? স্টার্ড অ্যাট দ্য সাইড, সেই দৃশ্য দেখে শিহরিত হয়েছিল, কেঁপে উঠেছিল। তারপর তিনটা দেখো, দ্য লিটল কাইট লুকড অ্যাট দ্য, ছোট্ট ঘুড়িটা দেখছিল কোথায়? এটা হবে আদার থিংস হাই ওভার হিজ হেড, তার মাথার উপরে অন্যান্য জিনিসগুলোকে। এরপর সিয়ে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের প্রশ্নটা কি আছে? হোয়াট ডিড দ্য লিটল গাইড রিপ্লাই টু দ্য বিগ গাইডস অ্যাডভাইস, বড় ঘুড়িটার পরামর্শতে ছোট্ট ঘুড়িটা কি উত্তর দিয়েছিল? তাহলে উত্তর দেখো, টু দ্য বিগ গাইডস অ্যাডভাইস দ্য লিটল গাইড রিপ্লাইড, বড় ঘুড়িটার পরামর্শতে ছোট্ট ঘুড়িটা উত্তর দিয়েছিল দ্যাট, যে হি ওয়াজ অ্যাফ্রেড অফ ফলিং ডাউন, সে পড়ে যাওয়ার ভয় করছে।
এরপর দুইটা দেখো, হোয়াট মেড দ্য লিটল কাইটস পেপার স্টার অ্যাট দ্য সাইট অফ দ্য টুইঙ্কল স্কাই। শান্ত আকাশে সেই দৃশ্য দেখে ছোট্ট ঘুড়িটার কাগজটা স্টার্ড হয়েছিল কেন? তাহলে উত্তর দেখো, হোয়েন দ্য বিগ কাইট রোজ টুয়ার্ডস দেয়ার টুইঙ্কল স্কাই, যখন বড় ঘুড়িটা তার শান্ত আকাশের দিকে উড়ে গেল, দ্য সাইড অফ দ্য ট্র্যাঙ্কুয়েল স্কাই, সেই শান্ত বাতাসের যে দৃশ্য, সেই দৃশ্য দেখে মেড দ্য লিটল কাইটস পেপার টায়ার্ড, ছোট্ট ঘুড়িটার কাগজটা শিহরিত হয়েছিল। ওকে, তিনের প্রশ্ন দেখো, হোয়াট ডিড দ্য বিগ কাইট ফিয়ার, বড় ঘুড়িটা কিসের ভয় পাচ্ছিল? তাহলে এটা হবে, দ্য বিগ কাইট ফিয়ার্ড দ্যাট, বড় ঘুড়িটা ভয় পাচ্ছিল যে দ্য স্মল কাইট উড নেভার লার্ন টু ফ্লাই, যে ছোট্ট ঘুড়িটা কখনোই উড়তে শিখবে না, কখনোই উড়তে শিখবে না, সেই বিষয়টা নিয়ে বড় ঘুড়িটা ভয় পাচ্ছিল। ওকে, এরপর দেখো আনসারে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস মাদার ওয়াজ এ নোবেল লেডি। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাতা ছিলেন একজন মহিষী নারী। সি লাভড টু লিভ অ্যামং দ্য পোর ভিলেজার্স অ্যান্ড ডু গুড টু দেম। তিনি দরিদ্র গ্রামবাসীদের মাঝে থাকতে ও তাদের সেবা করতে ভালোবাসতেন। ওয়ান্স বিদ্যাসাগর ওয়েন্ট টু সি হিজ মাদার ইন উইন্টার। একবার বিদ্যাসাগর তার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ইন উইন্টার, শীতকালে। হিজ মাদার হ্যাড অনলি অ্যান ওল্ড কটন শাল অ্যান্ড সি ওয়াজ ওয়ারিং ইট। হিজ মাদার, তার মায়ের, হ্যাড অনলি অ্যান ওল্ড কটন শাল, তার মায়ের শুধুমাত্র পুরনো একটি সুতির শাল ছিল যেটা তিনি পরেছিলেন। বিদ্যাসাগর নোটিসড দিস অ্যান্ড সেড টু হিমসেলফ। বিদ্যাসাগর এটা লক্ষ্য করেন এবং তিনি নিজেই নিজেকে বললেন, মাই মাদার হ্যাজ অনলি অ্যান ওল্ড কটন শাল। আমার মায়ের শুধুমাত্র পুরনো একটি সুতির শাল রয়েছে। আই উইল বাই এ গুড উলেন শাল ফর হার। আমি তাকে একটি ভালো পশমের শাল তার জন্য কিনে দেব। সো হি বট এ গুড উলেন শাল ফর হার। তাই তিনি একটি ভালো পশমের শাল তার জন্য কিনেছিলেন। হি গেভ ইট টু হার অ্যান্ড সেড। তিনি তাকে এটি দিয়েছিলেন এবং বলেছিলেন, মাদার প্লিজ ইউজ দিস শাওয়েল। মা, তুমি এটি ব্যবহার করো। ইউর কটন শাওয়েল ইজন্ট ওয়ার্ম। তোমার তোমার সুতির যে শালটা রয়েছে এটি গরম হয়নি। অ্যান্ড ইটস ওল্ড টু। এটি অনেক পুরনোও হয়ে গেছে। ভগবতী দেবী স্মাইল্ড। ভগবতী দেবী, তাহলে এখানে বুঝতে পারলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের নাম ছিল কি? ভগবতী দেবী। ভগবতী দেবী হাসলেন অ্যান্ড টুক দ্য নিউ শাল, এবং নতুন শালটা নিলেন ফ্রম হার সন, তার পুত্রের কাছ থেকে, অ্যান্ড কেপ্ট ইট ইন হার বক্স, এবং এটিকে তার বাক্সে রেখে দিলেন। তাহলে এটা ছিল তোমাদের আনসিন। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমেটা দেখো, দ্য শাওয়েল অফ বিদ্যাসাগরস মাদার ওয়াজ নট ওয়ার্ম। বিদ্যাসাগরের মায়ের শালটা গরম হচ্ছিল না, অ্যান্ড ইট ওয়াজ, গরম হচ্ছিল না এবং এটি ছিল কি? পুরনো, তাই না? তাহলে বি হবে সঠিক উত্তর। দুইটা দেখো, বিদ্যাসাগরস মাদার টুক দ্য নিউ শাল অ্যান্ড। বিদ্যাসাগরের মা নতুন শালটা নিয়েছিলেন এবং কি করেছিলেন? কেপ্ট ইন হার বক্স, তার বাক্সে রেখেছিলেন। তাহলে বি হবে সঠিক উত্তর। এরপর বিয়েটা দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন প্রপার অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য বক্সেস। নিচে যে বাক্যগুলি রয়েছে এই বাক্যগুলিকে প্রপার অর্ডারে সাজাতে হবে এবং পাশের বক্সে 1, 2, 3 করে নাম্বার দিতে হবে। তাহলে দেখো, প্রথমে যে বাক্যটা হবে সেটা হচ্ছে, বিদ্যাসাগরস মাদার লিভড অ্যামং দ্য পোর ভিলেজার্স। বিদ্যাসাগরের মা দরিদ্র গ্রামবাসীদের মাঝে থাকতেন। তাহলে এটা হবে প্রথম ঘটনা। তারপরে হবে এই ঘটনাটা, বিদ্যাসাগরস মাদার হ্যাড অ্যান ওল্ড কটন শাল, মানে বিদ্যাসাগরের মায়ের একটি পুরনো সুতির শাল ছিল, এটা হবে 2 নাম্বার। তারপরে হবে বিদ্যাসাগর বট এ নিউ উলেন শাল। বিদ্যাসাগর তার মায়ের জন্য একটি পশমের শাল কিনেছিলেন, এটা হবে 3 নাম্বারের ঘটনা।
আর সবার শেষে যেটা হবে সেটা হচ্ছে বিদ্যাসাগর গেভ দ্য নিউ উলেন শাওল ফর হিজ মাদার টু হিজ মাদার। বিদ্যাসাগর তার মাকে একটি নতুন উলের শাল কিনেছিল, মানে শাল কিনে দিয়েছিল। তাহলে এটা হবে 4 নাম্বার। ঠিক আছে, এরপর সে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটা দেখো, হু ওয়াজ দ্য নোবেল লেডি, মহিয়সী নারী কে ছিলেন? তাহলে উত্তরটা দেখো, দ্য নোবেল লেডি ওয়াজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস মাদার। মহিয়সী নারী ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাতা। এরপর দুয়েটা দেখো, হোয়ার ডিড ঈশ্বরচন্দ্র গো টু সি হিজ মাদার, কোথায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? তাহলে উত্তরটা দেখো, ঈশ্বরচন্দ্র ওয়েন্ট অ্যামং দ্য পোর ভিলেজার্স হোয়ার হিজ মাদার লাভ টু লিভ। ঈশ্বরচন্দ্র গিয়েছিলেন দরিদ্র গ্রামবাসীদের মাঝে, যেখানে তার মা সেখানে বসবাস করতে ভালোবাসতেন, সেখানেই তার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ওকে, এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। শূন্যস্থানগুলিতে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এবং প্রিপোজিশনস বসাও। তাহলে একটা দেখো, লাস্ট উইক আই শ ড্যাশ ওয়ান ডে ম্যাচ, এটা হবে লাস্ট উইক আই শ এ ওয়ান ডে ম্যাচ। কারণ দেখো শূন্যস্থানের পরের যে ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডটা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, ওয়ান ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, তার জন্য এ হয়েছে। তো দুয়ের দেখো, দ্য বার্ড ফ্লিউ ড্যাশ হার হেড, এটা হবে ওভার হার হেড। কারণ উপরে কোনো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়া বোঝালে সেটা ওভার ব্যবহৃত হয়। তাহলে এখানে মানেটা কি বোঝাচ্ছে, যে পাখিটা মাথার উপর দিয়ে উড়ে গেল, তাই না? তাহলে উপরে বোঝাচ্ছে, তাহলে ওভার হবে। তিনের দেখো, অমিত উইল কাম ড্যাশ নাইট, এটা হবে অমিত উইল কাম অ্যাট নাইট, কারণ নির্দিষ্ট সময়ের আগে সবসময় অ্যাড বসে। এরপর পাঁচেটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস গিভেন ইন দ্য ব্রেকেটস। বন্ধনীর মধ্য থেকে সঠিক ভার্ব ফর্মটি শূন্যস্থানে বসাও। একটা দেখো, দ্য প্যারেন্টস উইথ দেয়ার সন ড্যাশ ইজ অর আর এনজয়িং দ্য ডিনার। পিতামাতা এবং তার ছেলে রাতের খাবারটি উপভোগ করছে। এখান দেখো প্রেজেন্ট টেন্সে বোঝাচ্ছে, তাহলে প্রেজেন্ট টেন্সের প্লুরাল নাম্বার বোঝালে আর হয়, আর যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ হয়। দুয়েটা দেখো, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ড্যাশ হ্যাজ অর হ্যাভ স্কোর্ড গুড মার্কস ইন ইংলিশ। মানে ছেলেদের মধ্যে প্রত্যেকটি ছেলে আর মেয়েদের মধ্যে প্রত্যেকটি মেয়ে কি হয়েছে, ইংরেজিতে ভালো নাম্বার পেয়েছে, মানে ভালো রেজাল্ট করেছে। তাহলে দেখো এখানে ছেলেদের মধ্যে প্রত্যেকটি আলাদা আলাদা করে বোঝাচ্ছে, আর মেয়েদের মধ্যে প্রত্যেকটি আলাদা আলাদা করে বোঝাচ্ছে, সেহেতু কি হচ্ছে, সিঙ্গুলার হচ্ছে, তার জন্য এখানে তাহলে এখানে হয়েছে হ্যাজ। যদি প্লুরাল বোঝাতো তাহলে হ্যাভ হতো। তিনের দেখো, দ্য স্টুডেন্টস অলওয়েজ ড্যাশ কাম অর কেম, এটা হবে দ্য স্টুডেন্টস অলওয়েজ কাম। ছয়টা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই অ্যাডিং সুইটেবল প্রিফিক্স অর সাফিক্স টু দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্রেকেটস। বন্ধনীর মধ্য থেকে শব্দগুলিকে কি করতে হবে, সাফিক্স আর প্রিফিক্স বসাতে হবে, তারপরে শূন্যস্থানে বসাতে হবে। একটা দেখো, ইট ওয়াজ অ্যান ভার্ব কি রয়েছে, ওয়ার্ড কি রয়েছে, ওয়ার্ড রয়েছে এনজয়, তাহলে এটা হবে ইট ওয়াজ অ্যান এনজয়েবল মোমেন্ট। দুয়েটা দেখো, রেহান ওয়াজ ড্যাশ টু নো হিজ রেজাল্ট। এখানে ওয়ার্ড কি রয়েছে, প্যাসেন্ট, তাহলে এটা হবে ইমপ্যাসেন্ট। রেহান ওয়াজ ইমপেশেন্ট টু নো হিজ রেজাল্ট। রেহান তার ফলাফল জানার জন্য অধৈর্য হয়ে আছে। সাতের দেখো, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ ফলোয়িং ওয়ার্ডস। নিচের যে শব্দগুলি রয়েছে এগুলি দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। এখানে দেখো এই শব্দগুলি দিয়ে আমি নিজের মতো করে বাক্য তৈরি করেছি, তোমরা চাইলে এখানে তোমাদের মতো করে বাক্য তৈরি করতে পারো। তাহলে একটা দেখো, ফ্রেন্ডলি মানে হচ্ছে কি, বন্ধুত্ব পরায়ণ, তাহলে এটা হবে রিয়া ইজ ভেরি ফ্রেন্ডলি টু এভরি ওয়ান ইন হার ক্লাস। রিয়া তার শ্রেণীকক্ষের সকলের সাথে খুব বন্ধুত্ব পরায়ণ। দুয়েটা দেখো, এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত, তাহলে এটা হবে দ্য চিলড্রেন ওয়ার এক্সাইটেড অ্যাবাউট দ্য পিকনিক। শিশুরা পিকনিকে যাওয়ার জন্য খুবই উত্তেজিত ছিল। এরপর আটের দেখো, ফাইন্ড আউট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং ফ্রম
দ্য প্যাসেজ গিভেন ইন কোয়েশ্চেন নাম্বার 3। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলির অপোজিট ওয়ার্ডগুলো খুঁজে নিয়ে লিখতে হবে প্যাসেজ থেকে। তাহলে দেখো প্রথমে রয়েছে সোল্ড। সোল্ড মানে হচ্ছে বিক্রি করা, তাহলে এটা হবে বট। বট মানে হচ্ছে কেনা, তাহলে সোল্ড, সোল্ডের অপোজিট ওয়ার্ড কী হবে? বট। এরপর আছে রিচ। রিচ মানে কি? ধনী। আর তাহলে রিচের অপোজিট ওয়ার্ড কী হবে? পোর। পোর মানে গরিব বা দরিদ্র। এরপর 9টা দেখো, আইডেন্টিফাই দ্য কাইন্ড অফ সেন্টেন্সেস অ্যান্ড রাইট দ্য নেমস। নিচের বাক্যগুলি কী ধরনের বাক্য সেগুলি লিখতে হবে। তাহলে দেখো এগুলি আমি খাতাতে ভালো করে দিয়েছি, তোমরা দেখে নাও। প্রথমের বাক্যটা কি রয়েছে? স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলো। এই বাক্যটিতে কি বোঝাচ্ছে? কোনো নির্দেশ, আদেশ বা উপদেশ বোঝাচ্ছে, তাই না? তাই এটি ইম্পারেটিভ সেন্টেন্স বা আজ্ঞাসূচক বাক্য। এরপর 2টা দেখো, হাউ বিউটিফুল ফ্লাওয়ার ইজ। এই ফুলটা কি সুন্দর। এটা কি বোঝাচ্ছে? কোনো কিছু তোমাদেরকে দেখার দরকার নেই, জাস্ট চিহ্নটা দেখো। এটা হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন, তাহলে এই সেন্টেন্সটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। বোঝা গেল? এরপর 3টা দেখো, টেল হার টু ড্রাই ইট। তাকে এটা শুকাতে বলো। এই বাক্যটিতেও দেখো কোনো একটা অর্ডার বা আদেশ বোঝাচ্ছে, তাই না? তাহলে আদেশ বা অর্ডার বা উপদেশ বোঝালে তাহলে এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স বা আজ্ঞাসূচক বাক্য। এরপর 4টা দেখো, ইউ হ্যাভ নো মানি অ্যাট অল। তোমার কাছে একেবারেই টাকা নেই। এটা কি কোনো একটা ছেলের বা কোনো একটা ব্যক্তির কি বোঝাচ্ছে? বর্ণনা বোঝাচ্ছে, তাই না? তাহলে এটা হবে অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। বোঝা গেল? এরপর দেখো রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কি বলেছে? রাইট এ প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফ লিখো ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100টি শব্দের মধ্যে, অন দ্য টপিক ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস। গাছ আমাদের বন্ধু, এই বিষয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে 100টি শব্দের মধ্যে, ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। নিচের যে হিন্টসগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করে। তাহলে দেখো এই প্যারাগ্রাফটা আমি ভালো করে বাংলা অনুবাদ সহ লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো পরের ক্লাসগুলি পাওয়ার জন্য। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।